নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসী প্রবন্ধটির দ্বিতীয় অংশ পড়ে শোনাব। ক্যানেলটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে, নাম পোর্ট সৈয়দ। জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল। শহরটার বাড়িঘর ও রাস্তাঘাট ফরাসি প্রভাবে সাক্ষ্য দেয়। ক্যাফেতে খাবার সময় ফুটপাথের ওপর বসে খেতে হয়, রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয়। পোর্ট সৈয়দ হলো নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল, কাজে সেখানে তীর্থের কাকে সংখ্যা নেই। ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আরেকজনের ট্যাকে ওঠে। পোর্ট সৈয়দ মিশরের অঙ্গ। মিশর প্রায় স্বাধীন দেশ। ইউরোপের এত কাছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীরা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে, তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে। ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি বা অতিপরিচয়ের অবজ্ঞা নেই। ইউরোপীয়দের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। পোর্ট সৈয়দ ছেড়ে আমরা ভূমধ্যসাগরে পড়লুম। শান্তশিষ্ট বলে ভূমধ্যসাগরের সুনাম আছে। প্রথম দিন কতক চতুর ব্যবসাদারের মতো ভূমধ্যসাগর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে, কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলে না। আরেকবার করে কেউ কেউ শয্যাশায়ী হলেন। অধিকাংশকে মার্সেলসে নামতেই হলো। পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়াও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই। প্রথমটি ইটালি ও সিসিলির মাঝখানে মেসেনা প্রণালী দিয়ে যাবার সময় দুই ধারে পাহাড়ের সারি। দ্বিতীয় স্ট্রমলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাবার সময় পাহাড়ের বুকে রাবণের চিতা। মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর। ইতিহাসে এর নাম আছে। বন্দে মাতরম, লা মার্সেলিস এই নগরীর জন্ম। কাব্যে এ অঞ্চলের নাম আছে। ফরাসি সহজিয়া কবিদের প্রিয়ভূমি এই সেই প্রভিন্স। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ। এর পূর্ব দিকে সমুদ্রের কূলে কূলে ছোট ছোট অসংখ্য গ্রাম। সেই সব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে। ব্যান্ডল নামক তেমনি একটি গ্রামে আমরা একটি দুপুর কাটালুম। মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয়। পাহাড়ের ওপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো সাত পাকে জড়িয়ে বেঁধেছে। মার্সেল শহরটাও পাহাড় কেটে তৈরি। ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয়। কোনো রাস্তায় ট্রামে করে যেতে ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল। কোনো রাস্তায় চলতে চলতে বাঁদিকে বেঁকে গেলে সামনে যেন স্বর্গের সিঁড়ি। মার্সেলসের অনেক রাস্তায় দুধারে গাছের সারি ও তার ওপারে ফুটপাত। মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটল। প্যারিস থেকে রেলপথে ক্যালে, ক্যালে থেকে জলপথে ডোভার এবং ডোভার থেকে রেলপথে লন্ডন। লন্ডনের সঙ্গে আমার শুভদৃষ্টি হলো গোধূলি লগ্নে। হতে না হতেই সে চক্ষু নত করে আধারের ঘোমটা টেনে দিলে। প্রথম পরিচয়ের কুমার বিস্ময়ে গোড়াতেই ব্যাহত হয়ে যখন অধীর হয়ে উঠল, তখন মনকে বোঝালুম এখনও এ তো আমারই, আবরণের দিনে দিনে খুলব। পরের দিন সকালে উঠে দেখি আকাশ কলের ধোঁয়ায় মুখ কালো করে ছিচকা দুনে ছেলের মতো যখন তখন চোখের জল ঝরাচ্ছে। সূর্যদেবের ঠিক ঠিকানা নেই। সম্ভবত তিনি কাঁদুনেটাকে খেপিয়ে দিয়ে মাস্টারের ভয়ে দুষ্টু ছেলের মতো ফেরার হয়েছেন। লন্ডনের চিমনিওয়ালা বাড়িগুলো চুরুট খড়দের মতো মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে চেয়ে হাসছে। আর যে দু চারটে গাছপালার বহু কষ্টে সাক্ষাৎ পাওয়া যায়, তারা আমাদের অসূর্যম প্রসাদের মতো চিকের আড়ালে দাঁড়িয়ে পাতা খসখস করতে করতে হতভাগ্য আকাশটার দিকে ছলছল চোখে তাকাচ্ছে। ক্রমে জানলুম এইটি এখানকার সরকারি আবহাওয়া। মাঝে মাঝে এর নিপাতন হয়, গ্রীষ্মকালে এর ব্যতিক্রম হয়, কিন্তু সারা শীতকালটা নাকি এমনি চলে। কদাচ কোনোদিন আকাশের উঠোন নিকিয়ে নির্মল করা হলে রূপালী সূর্য উঠে ধুমলা নগরীকে বলে গুড মর্নিং। অমনি ঘরে ঘরে খবর রটে, পথে পথে পথিক দেখা দেয়। চেনামুখকে বলে হাউ লাভলি। আজ সারাদিন যদি এমনি থাকে। মুখের কথা মুখ থেকে না মিলাতেই সূর্য বলে এখন আসি, বৃষ্টি বলে এবার নামি। একদল পথিক ভাবে ছাতা না এনে কী বোকামি করেছি, আর একদল পথিক ভাবে ভাগ্যে রেনকোটখানা সঙ্গে ছিল।
ইংল্যান্ডের ওয়েদার এমনি খোশমেজাজি যে খবরে কাগজওয়ালারা প্রতিদিন তার ভাবি চালের খবর নেয় ও কাগজের সর্বপ্রথম পৃষ্ঠায় সর্বোচ্চে ছেপে দেয়। কাল বাতাসে প্রথমে পশ্চিম থেকে ও পরে নৈঋত থেকে বইবে, ক্রমশ তার বেগ বাড়বে, সূর্য গা ঢাকা দেবে, কিন্তু বৃষ্টি জোরে পড়বে না। এ গেল লন্ডনের অন্তরিক্ষের খবর। জলস্থলের বৃত্তান্ত বলা যাক। লন্ডন শহর টেমস নদীর কূলে, কিন্তু গঙ্গা গোদাবরীর দেশের লোক বলে আমি টেমসকে নদী বলি কেমন করে? লন্ডনের যে কোনো দুটো চওড়া রাস্তাকে পাশাপাশি করলে টেমসের চেয়ে এক এক জায়গায় কম অপ্রশস্ত হয় না। ছোট হলে কি হয়, নদীটি নৌবাহ্য, বড় বড় জাহাজকে অনায়াসে কোল দেয়, বলিষ্ঠ শিশুর তন্নঙ্গি মায়ের মতো। লন্ডনের যোজনজোড়া জটায় জাহ্নবীর মতো এঁকে বেঁকে নির্গমের পথ খুঁজছে, পিছু হটছে, মোড় ফিরছে। শহরের বাইরে তার উভয় তটে ছবির মতো বন, তার কুল সবুজ মখমলে মোড়া। কিন্তু শহরের ভিতর তার জল কলকাতার গঙ্গার মতো বিবর্ণ, কাশীর গঙ্গার মতো স্বচ্ছ নয়। তার ধারে দাঁড়ালে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাতাস তো নেই, আছে ধোঁয়া। ঝাপসা চোখে দুধারের দৃশ্য দেখি। সিপিয়া কালো ইটকাঠের স্তূপ, তাদের গায়ে বড় বড় হরফে বিজলি আলোর বিজ্ঞাপন, মদ কিংবা সিগারেট কিংবা খবরের কাগজ। ওই তিনটে তিন রকমের বিষ এদেশে প্রচুর বিক্রি হয়। লন্ডন শহর গোটা ৭-৮ কলকাতার সমান। আয়তন ছাড়া নতুন কিছু দেখবার নেই। সেই ট্রাম, সেই বাস, সেই ট্যাক্সি, সেই ট্রেন, সেই গলি, সেই বস্তি, সেই মাঠ, সেই প্রাসাদ। প্রভেদ এই যে সমস্তই সুপারলেটিভ, সমস্তই অতিকায়। লন্ডনের দীনতম অঞ্চলগুলিও প্রত্যেকটি যেন এক একটি দক্ষিণ কলকাতা। ঐশ্বর্য অতটা না হোক, পরিচ্ছন্নতায় অতটা। এত বড় শহর, কিন্তু সেই অনুপাতে কোলাহলমুখর নয়। অবশ্য কলের কর্কশ আওয়াজে বাড়ির ভিত পর্যন্ত নড়ে এবং মোটরের দাপাদাপিতে রাস্তাগুলোর বুক দূর দূর করে, কিন্তু জনতার মুখে কথা নেই। ভিড়ের মধ্যে ফিসফিস করলেও শোনা যায়। ফেরিওয়ালার রকমারি হাঁক নেই, তার চলন্ত বিজ্ঞাপন পড়ে বুঝতে হয় সে কি বেচতে চায় ও কত দামে। দুধওয়ালা ঘরে ঘরে দুধ বিলি করে যাবার সময় এমন শরীর মিল্ক বলে যে শুনলে মনে হয় কোকিলের কু। ডাকপিয়ন কাঠঠোকরার মতো দরজায় 2 ঠোক্কর দিলে বুঝতে হয় দরকারি চিঠি এসেছে। রুটিওয়ালা, মাংসওয়ালা, কয়লাওয়ালা ইত্যাদি প্রত্যেকেরই নিজস্ব চিচিং ফাঁক আছে। সেই সংকেত শুনলে বন্ধ দুয়ার আপনি খুলে যায়, অর্থাৎ বাড়ির ঝি দরজা খুলে দেয়। এক কথায় বলতে গেলে এখানে হাটের মধ্যে তেমন হট্টগোল নেই যেমন আমাদের দেশের ঘরে ঘরে।